অনেক লং টাইম ধরে পড়াইছি উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চে, এবং আমার অনেক স্টুডেন্টরা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। বলা যায় বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে মোটামুটি সবগুলাতে আমার স্টুডেন্টস আছে। একদম ব্যালেন্সিং পুরাই টপ নচ, পারফেক্ট, কোনো সমস্যা নেই, কিছু নাই, যে পারফেক্টলি চলতেছে। বুঝলাম না কি বাঁকা হইলো। এই হোয়াট ইজ আপ, মোটরসাইকেল ওয়ার্ম আপ হয় 30 সেকেন্ডের মতো ওয়ার্ম আপ দিতেছি, তারপর হচ্ছে বের হয়ে যাব। তো ফার্স্টে ব্যাংকে যাব, তারপরে মগবাজারে, দেন রাতে মগবাজার থেকে আসার সময় মেডিকেলে যাব, কারণ আমার পাটা দেখাইতে হবে, শুকাইতে অনেক টাইম নিতেছে, এবং চেক করা লাগবে যে এক্সট্রা কিছু করা লাগবে নাকি, নাইলে আবার পচন ধরে গেলে তো সমস্যা। আসলে অনেক ডিপ একটা বার্ন হয়ে গেছে, এটাই মেইন প্রবলেম। এটার জন্য অনেক পেইনও আছি, রাতে ঘুমানোর সময় যখন ধাক্কা লাগে অথবা ঘষা লাগে তখন অনেক পেইন করে, বারবার খালি ঘুম ভাঙা যায় রাতে পেইনের জন্য। ওকে, চোখটা নামায় দিলাম, লেটস গেট গোয়িং। এটা হচ্ছে পুরো একটা ডেড এন্ড। এই যে সামনের জায়গাটা দেখতেছেন, অপোজিট সাইড থেকে মানুষ বুঝতেই পারে না যে এই সাইড থেকে কি আসতেছে, আর এদিক থেকে বোঝা যায় না ওদিক থেকে কি আসতেছে। একটা লিটারালি ডেড এন্ড, এবং এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় ওই টার্নটার ভিতরে। ওরে গাড়ি চলে আসছে, সাইড দিয়ে গাড়িকে, নাইস, যাক আমি বের হয়ে যেতে পারছি। গাড়িটা এখন যে যাবে রিক্সাগুলোর কারণে আটকে যাবে। যাই হোক, পরশুদিন আমার উদ্ভাসের অনেক স্টুডেন্টদের মেডিকেল ভর্তি পরীক্ষা, তো আশা করি সবার পরীক্ষা ভালো হোক। এবং আমি ওদেরকে অনেক লং টাইম ধরে পড়াইছি উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চে, এবং আমার অনেক স্টুডেন্টরা দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে। বলা যায় বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে মোটামুটি সবগুলাতে আমার স্টুডেন্টস আছে। ওদের আমি ক্লাস নিছি, অনেকের একাডেমিক ক্লাস নিছি, অনেকের অ্যাডমিশনের ক্লাস নিছি, অনেকের আমি শিডিউল ক্লাস নিতাম, এবং যাদের শিডিউল ক্লাস নিতাম তারা আমাকে একটু বেশি করে চিনতো আর কি, কারণ তাদের সাথে তো ডেইলি দেখা হইতো। যাই হোক, দেখতে দেখতে সবাই বড় হয়ে যায়, সবার ভর্তি পরীক্ষা দেওয়ার সময় চলে আসে, এবং এই যে মেডিকেল আমি পা দেখাইতে যাব, সো ম্যাক্সিমাম সময় হচ্ছে ইমার্জেন্সি ইউনিটে অথবা হচ্ছে বার্ন ইউনিটে ইন্টার্নশিপের ডক্টররা প্রায় থাকে। সো আমার স্টুডেন্টদের থেকে ওদের বয়স কম ইন্টার্নশিপের ডক্টররা যারা আছে, কারণ আমার স্টুডেন্ট একদম শুরুর দিকে যারা ছিল তারা মেডিকেল থেকে বেরো হয়ে গেছে। সো মেডিকেলে পড়তেছে পুরান স্টুডেন্টের ভিতরে একটা আছে, ওর নাম ছিল হচ্ছে মিম, ও ডিএমসিতে এখন মেবি ইন্টার্নশিপে আছে, ও বের হয়ে যাবে। তো অনেক স্টুডেন্টদেরকে পড়াইছি আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, ঢাকার বিভিন্ন জায়গাতে পড়াইতে পড়াইতে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক মানুষদের সাথে ইন্টারাকশন হয়েছে। আগে আমি ঠিকমতো কথাই বলতে পারতাম না, উদ্ভাসের কারণে আমার কমিউনিকেশন স্কিল, কথা বলার স্কিল অনেক ইমপ্রুভ হয়েছে। আগে আমি মানুষের সামনে চুপ করে থাকতাম, এবং বলা যায় উদ্ভাসের কারণেই আসলে আমি ব্লগিং করার মতো হচ্ছে সাহস পাইছি, না হলে দেখা যেত আমি কথাই বলতে পারতাছি না ঠিক মতো। এখন দেখেন এত প্রেসারের মধ্যে মোটরসাইকেল চালাইতেছি, রাস্তার দিকে খেয়াল রাখা লাগতেছে, ইন্ডিকেটর দেওয়া লাগতেছে, গিয়ার শিফটিং সব কিছু হচ্ছে খেয়াল করে ওগুলোর সাথে সাথে আমি কথা বলতেছি। তো এটা অবশ্যই একটা কমিউনিকেশন স্কিল, কথা বলার স্কিল। তো উদ্ভাসে প্রচুর পরিমাণ স্টুডেন্টদের সামনে যখন ক্লাস নেই, ক্লাস এরকম ভাবে নিতে নিতে আস্তে আস্তে স্কিলের ইমপ্রুভমেন্ট হয়েছে। সো থ্যাঙ্কস টু দ্যাট। যাই হোক, আমি চলে আসছি ব্যাংকের সামনে। ব্যাংক কি খোলা আছে? ওকে, নাইস, সিআর মেশিন খোলা আছে, এটাই আমার লাগবে। ওকে, কাজটা শেষ করে আসি। অলরাইট, কাজ শেষ। তোর মোটরসাইকেল আবার চালু করি। গোপ্রোতে মাত্র 48% চার্জ আছে, আশা করি মগবাজার পর্যন্ত চলবে, টেনশন নাই। সোজা বের হয়ে যাই। ওরে রে, এটা আবার কেমন জ্যাম? না, জ্যাম দেখলে ভালো লাগে না। বামে দিয়ে বের হয়ে যাবো নাকি? তবে বামে তো আবার রাস্তা কাটা, কি যে প্যারায় পড়লাম। আচ্ছা, একেবারে সংসদ ভবনে গিয়ে তারপরে স্টার্ট করি। আরে মাইক্রোফোন হেলমেটের বাইরে চলে গেছিল, আমি জানি না আমার লাস্টের কথাগুলো রেকর্ড হয়েছে নাকি। যাই হোক, ঢুকে গেলাম সংসদ ভবনে। দাঁড়ান, আঙ্গুল দিয়ে দেখি মাইক্রোফোন কই আছে। না, জায়গা মতো আছে। ওকে, স্মুথ রোড, স্মুথ মোটরসাইকেল, যদিও হ্যান্ডেল একটু বাঁকা। এবং দেখেন, হ্যান্ডেল যে বাঁকা অথবা অ্যালাইনমেন্ট যে বাঁকা, এটা বোঝাই যায় না। এবং আমি যে রাইড করতেছি আমি টেরই পাই নাই এতদিন। তো সার্ভিস সেন্টারের ওই ছেলে হচ্ছে টের পাইছে, ভালো মতো খেয়াল করে বুঝছে। পরে আমরা দেখালেও তখন দেখা যায় যে হ্যাঁ, ভালো মতো খেয়াল করলে দেখা যায় একদিক দিয়ে একটু উঁচা আর কি আগায় আছে, একদিক দিয়ে একটু পিছায় আছে। কিন্তু ব্যালেন্সের আমি কোনো সমস্যা, কোনো ইস্যু কিচ্ছু পাইতেছি না।
এবং ওই সমস্যা হওয়ার 1 মাসের বেশি হয়ে গেছে, আমি কিছু টেরই পাই নাই যে এরকম কিছু চেঞ্জ করা উচিত, অথবা মোটরসাইকেল চালাইতে উইয়ার্ড লাগতেছে, এরকম কিছু টেরই পাই নাই। কত জায়গায় রাইড করলাম আমি, 300 ফিট গেলাম, হাতিরঝিল গেলাম, হাতিরঝিল তো ডেইলি যাওয়া হয় বলতে গেলে, কিন্তু কোথাও কখনো কোনো সমস্যাই হয়নি। মোটরসাইকেল স্মুথ অ্যাজ অলওয়েজ, এবং এটার ব্যালেন্সিংও পারফেক্ট। এখানে তো অনেক মানুষ আছে, নাইলে 2 হাত ছেড়ে দেখাইতাম। একদম ব্যালেন্সিং পুরাই টপ নচ, পারফেক্ট, কোনো সমস্যা নেই, কিছু নাই, যে পারফেক্টলি চলতেছে। বুঝলাম না কি বাঁকা হইলো, আর এত ইমার্জেন্সি যে এরকম কিছু না। বাঁকা যে হয়েছে বাড়ি খায়া সিএনজির সাথে, ওইটা বোঝা যায় ভালো মতো খেয়াল করলে, কিন্তু অতটাও ইমার্জেন্সি এরকম কিছু না। এটা দিয়ে আমি মোটরসাইকেল চালা যাইতে পারবো যতদিন ইচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে কেন তাদের কথা অনুযায়ী আমি 20-22 হাজার টাকা খরচ করে সব কিছু চেঞ্জ অ্যাডজাস্ট এগুলা করব? তবে আমি বিভিন্ন জায়গাতে একটু চেক টেক করবো খরচের ব্যাপারে। মনে করেন বাংলা মোটর দিয়ে যখন আসবো ওইখানে জিজ্ঞাসা করব। এছাড়া মিরপুরের দিকে যাব, আর বংশালে নর্মালি কখনো যাওয়া হয় না, তারপরও দেখি। সো খরচ টরচ জিজ্ঞাসা করে দেখা লাগবে। যদি মনে করেন 5-6 হাজারের ভিতরে হয়ে যায়, যে চেঞ্জ করা অথবা অ্যাডজাস্টমেন্ট যেটাই হোক, যেটা করলে সবকিছু ঠিক হয়ে যাবে অ্যালাইনমেন্ট, যদি 5-6 হাজারের ভিতরে হয় তাহলে আমি করতে পারি, কিন্তু এর বেশি আই ক্যান নট অ্যাফোর্ড দ্যাট। আমি এখন আসলে এত বেশি স্পেন্ড করার মতো অবস্থায় নাই। আমার টাকা এখন জমানো লাগবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তার উপরে এই মোটরসাইকেল আমি বলা যায় হায়েস্ট 6 মাস 7 মাস, এর বেশি চালানো হচ্ছে না। আর এরপরে সেল করা হবে না। যদি সেল করতাম তাহলে তো ঠিকঠাক করে তারপরে দিতাম, অথবা যার কাছে সেল করব তাকে আমি ওগুলা জানাইতামই। কিন্তু যেহেতু আব্বুকে দিয়ে দেওয়া হবে, এবং আব্বু কখনো হাইওয়েতে উঠবে না, কোনো রাস্তাতে উঠবে না, আব্বু জাস্ট গ্রামের বাড়ির থেকে বাজার, যেটা 5 মিনিট হাঁটলে যাওয়া যায়, ওটুক জায়গা তো চালাবে, এর বাইরে সে যাবেই না। সো যেহেতু এটা বুঝাই যায় না যে কিরকম টাইপের অ্যালাইনমেন্টের চেঞ্জ হয়েছে না কিছু, সো সমস্যা নেই, এভাবেই রাখা যাবে। ওই চিন্তা ভাবনা আমি করে রাখছি আর কি। তারপরও আমি বিভিন্ন জায়গাতে জিজ্ঞাসা করে দেখবো খরচ কেমন আসে। কম খরচ হলে করায় ফেলবো, এর বেশি হলে সরি। যাক, জ্যামটা ছাড়লো। একটা জিনিস চেক করা লাগবে, ওইটা একজন সাবস্ক্রাইবার ভাই, তানভীর ভাই মোস্ট প্রবাবলি, সে কমেন্টে জানাইছে যে আমার স্পার্ক প্লাগটা কালো হয়ে যাওয়ার কারণ হতে পারে কার্বোরেটর টিউনিং মনে হয় ঠিকঠাক মতো নাই। এই জন্য আমি এটার জন্য আবার যাব, গিয়ে তাদেরকে চেক করাবো। আর জিনিসটা 9-10 হাজার কিলোমিটারের ভিতরে 2 বার স্পার্ক প্লাগ চেঞ্জ করা লাগলো, এটা কেমন? আর যদিও লাস্টে যেটা চেঞ্জ করাইছি পরশুদিন, ওইটা আসলে একদম যে চেঞ্জ করাই লাগবে এরকম ছিল না, জাস্ট বলছে যে চেঞ্জ করলে ভালো হয়, কারণ ফুয়েল বেশি খাচ্ছে, সে এজন্য চেঞ্জ করায় ফেলাইছি। আর যেটা ছিল ওইটা আমি রেখে দিছি ব্যাকআপ হিসাবে, যদি কখনো লাগে ওইটা আমি ইউজ করতে পারবো, কারণ ওইটা যে একদম বাদ গেছে এরকম না। যাই হোক, রিক্সা দেখছেন, রিক্সা, এত পরিমাণে রিক্সা ভাই, রিক্সার জন্য যে চলা যায় না এটা একদম পুরা সত্যি। ঢাকা শহরের জন্য এটা একদম পারফেক্টলি ট্রু। রিক্সার জন্য আসলে চলাই যায় না, যাত্রীর থেকে অনেক গুণ বেশি রিক্সা। রেশিও এত বেশি হওয়ার তো কথা ছিল না, বুঝলাম না কিছু। সবাই লাভ করার আশাতে ঢাকায় চলে আসছে রিক্সা টিক্সা নিয়ে, অনেকে এসে রিক্সা কিনছে, অনেকে বাসের উপরে করে রিক্সা উঠে নিয়ে আসছে। আর ঢাকার রাস্তা এমন রাস্তা, ওইখানে আমরা লাইসেন্স করা এই যে গাড়ি, এই যে আমার মোটরসাইকেল, এগুলো লাইসেন্স করা, রোড ট্যাক্স দেওয়া, রোড পারমিট নেওয়া, সবকিছু আছে। কিন্তু আমরা এমন ভেহিকেল গুলার জন্য রাস্তায় চলতে পারি না যাদের লাইসেন্সের কোনো ঠিক নাই, আর কি লাইসেন্সই নাই, ঠিক থাকবে কি? এদের জন্য আমরা রাস্তায় চলতে পারি না, অথচ আমরা একদম পারফেক্টলি ট্যাক্স দিয়ে সবকিছু ঠিকঠাক মতো পরিশোধ করে তারপরে রাস্তায় চলি, বাট উই আর নট গেটিং দ্য স্যাটিসফ্যাকশন অর সার্ভিস। যাই হোক, রেল ক্রসিং এ ঢুকলাম, ওরে 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 রিক্সা রে। ওকে, এদিক দিয়ে এখন পার হয়ে মগবাজারের দিকে চলে যাব, আর রাতে আবার মেডিকেলে যাব। সো বাসা থেকে আসার সময় বাসার সামনে যে ইবনে সিনার জরুরি বিভাগ আছে ওইখানে গিয়ে দেখাবো। সো যেটা করব এটা তাদেরকে জানাবো আমার বার্ন হওয়ার পরে বার্নল ক্রিম অথবা অ্যান্টিসেপটিক দিয়ে যে ওয়াশ, এই সবকিছুই করছি, কিন্তু মাঝে মধ্যে পুজ বের হয় এবং শুকাইতে অনেক টাইম নিতেছে অ্যান্ড পেইন করে। এটার জন্য কি করা যায় করেন, নাকি আমি যেরকম ভাবে এটা ট্রিটমেন্ট করতেছি, ডেইলি স্যাভলন দিয়ে ওয়াশ করি, ওইটাই করব নাকি? তাদেরকে জাস্ট এটা আমি জিজ্ঞাসা করবো। এরপরে তারা যেই ট্রিটমেন্ট দেয় আর কি। আমি জাস্ট চাইতেছি তারা যেন একটু দেখুক, দেখে বুঝুক যে এখানে ইমার্জেন্সি কোনো সমস্যা হয়েছে নাকি যেভাবে করতেছি ওভাবে করলেই ঠিক আছে।
কারণ আমি সেফ থাকতে চাই আর কি, আমি কোনো ঝামেলা যাইতে চাই না। পরে যদি আবার মাংস পছন্দ হয় তাহলে সমস্যা আছে। আমার মাংসটা অ্যাকচুয়ালি কি হয়েছে, চামড়া তো গেছেই, চামড়া তো পুড়ছেই, কিন্তু মাংস একদম পুরা কাবাব হয়ে গেছে, পুরে একদম ওই যে স্মোকি বারবিকিউ বলে না, স্মোকি বিবিকিউ, ওইটা হয়ে গেছে পুরা। তো এই জন্য আমি আর কি একটু ভয়ে আছি যেন পচন না ধরে, পচন ধরলে আমি শেষ, বিশাল ঝামেলায় পড়বো। তাই তাদেরকে দেখাবো যে আপনারা দেখেন, এবার দেখা আপনারা বুঝেন যে কি হয়েছে না হয়েছে, কি করা উচিত, তারপরে ট্রিটমেন্ট করেন। আসলে আমার উচিত ছিল যেদিন এটা হয়েছে ওই দিনই মেডিকেলে যাওয়া, কিন্তু আমি এটাকে নর্মাল বার্ন হিসেবে ধরে নিছি। এই জন্য বার্নল ক্রিম টিম অথবা ওয়াশটার যা করার এগুলো আমি করছি, কোনো কিছু বাদ রাখি নাই। কিন্তু তারপরও সিচুয়েশনটা দেখে আমার অত ভালো লাগতেছে না। হলুদ পুজ বের হয় যে জায়গাতে আমি চামড়া উঠাই ফেলছি ওই জায়গাতে, সো জিনিসটা ভীতিকর আর কি। যাই হোক, আজকের ভিডিও স্পেশাল কোনো টপিক ছিল না, জাস্ট হচ্ছে আমার ডেইলি লাইফ ব্লগিং এর মতো যা যা করতেছি ওগুলো শো করলাম, এবং হচ্ছে লাইফের দু একটা জিনিস শেয়ার করলাম। আমার পায়ের অবস্থা, আমার মোটরসাইকেলের অ্যালাইনমেন্টের অবস্থা, এই তো। এবং কথা বলতে বলতে মগবাজার এখানে চলে আসছি, বাসায় ফিরবো হচ্ছে অনেক রাতের দিকে। সো আপনাদেরকে এই মগবাজারের জ্যাম ট্যাম না দেখাই। এবং এই মগবাজারের দিকে অনেকগুলো দোকান আছে, এবং দোকানগুলা একটাতে আমি মাঝে মধ্যে ওয়াশ করাইছি, ওইখানের ওয়াশের কোয়ালিটিটা ভালো আর কি। আমার মোটরসাইকেলের কালার ফেড হয় নাই অথবা গ্লসিনেস যেটাই বলেন, ওটার কোনো সমস্যা হয় নাই এখনো, একদম নতুন কেনার সময় যেমন ছিল সেম ওরকম আছে। এবং অনেকে আমার মোটরসাইকেল দেখলে মনে করে যে নতুন কিনছি আর কি, কালার টালার এগুলা দেখে যখন বলি যে 2 বছর হয়ে গেছে, তারা বলে যে ওয়াও, তাহলে অনেক ভালো অবস্থাতে আছে। তবে এখানে দুইটা কারণ, একটা হচ্ছে আমি কোয়ালিটি ওয়াশ দিছি, আরেকটা হচ্ছে আমি তো তেমন চালাই নেই মোটরসাইকেল। 2 বছরে মনে করেন 20,000 কিলোর মতো হয়ে যাওয়ার কথা ছিল, যেখানে আমি 10,000 কিলো এখনো কমপ্লিট করি নাই। যাই হোক, এই দোকানগুলো তো আমি জিজ্ঞাসা করবো যে বলেন ভাই এটাতে কি করা যায়, এবং অনেকগুলো জায়গাতে জিজ্ঞাসা করে ভালো মতো ইনফরমেশন নিয়ে তারপরে আমি কোথাও একটাতে কাজ করাইতে পারি। তখন আমার কাছে যেটা মনে হয় 4-5 হাজারের বেশি অ্যাকচুয়ালি লাগবে না, আমার কাছে যেটা মনে হয়। তবে খুঁজে লাগবে, ভালো মতো খুঁজে দেখা লাগবে, কারণ সব জায়গাতে এখন ধান্দা, বুঝছেন। আর শোরুমে তো মনে করেন সবচেয়ে বেশি ধান্দা, এটা যেই কোম্পানির শোরুমই বলেন না কেন, ইয়ামাহা, সুজুকি, হোন্ডা, কাওয়াসাকি, যেটাই বলেন না কেন, সব জায়গাতেই হচ্ছে ধান্দা। একটা মোটরসাইকেল সেল করার পরে আরো বেশি আর্ন হয় হচ্ছে মোটরসাইকেলটার সার্ভিসিং এ, কারণ সার্ভিসিং তো চলতেই থাকে। এবং আমার যে ফ্রেন্ডটা হচ্ছে আমাকে মোটরসাইকেলটা কেনার পরে বাসায় দিয়ে গেছিল, ওই অ্যাকচুয়ালি হোন্ডা এক্স ব্লেড কিন্তু আমাকে সাজেস্ট করছিল। ও নিজে হচ্ছে R15 চালায়, এবং ওর আগে ছিল হচ্ছে সুজুকি জিক্সার মোটরসাইকেল, আর এখন ও গাড়ি কিনছে, এখন গাড়ি একটু বেশি চালায়, বাইকও চালায়, দুইটাই একসাথে চালায়। সো ও আমাকে হচ্ছে হোন্ডা এক্স ব্লেড কিনতে সাজেস্ট করছিল, এবং কেনার পরে ওই আমাকে বাসায় দিয়ে গেছিল, কারণ আমি তখন চালাতে পারতাম না, আমি এটা দিয়ে মোটরসাইকেল চালানো শিখছি। তো ওকে আমি জিজ্ঞাসা করবো যে ট্রাস্টেড তোমার কোনো সাজেশন যদি থাকে সার্ভিস স্টেশন, তাহলে আমাকে জানাও। এবং আপনাদেরও যদি ঢাকার ভিতরে কোনো রিকমেন্ডেশন থাকে আমাকে জানাইতে পারেন, কারণ আমি মোটরসাইকেলটার একটা ফুল চেক আপ করতে চাই। শোরুমের চেক আপে অথবা সার্ভিসে আমি আসলে সন্তুষ্ট হইতে পারি নাই। যাই হোক, ফাইনালি আমি ঢুকতে পারছি এই গলিতে। এই যে এদিকে দেখেন মোটরসাইকেলের দোকান, এদিকে অনেকগুলা সার্ভিসিং এর দোকান, সব সার্ভিসিং এর, এগুলো তো জিজ্ঞাসাবাদ করব আমি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।